Well, Assalamu alaikum listeners. ডক্টর আলিফ হন্টেড স্টোরি টেলার পেজে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ। অত্যন্ত ধন্যবাদ যে সবাই টাইমলি চলে এসছেন এবং আমার লাস্ট স্ট্যাটাসে বেশ ভালো একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে পেয়েছি। তো মজার বিষয় হচ্ছে যে এরকম ফিডব্যাকেরই আসলে এক্সপেক্ট করছিলাম আমরা। আহ, আমরা মানে কি, আমি যেহেতু আমি পেজ থেকে চালাচ্ছি, বহু ধরনের প্রশ্ন, বহু ধরনের আম, কথাবার্তা, জল্পনা কল্পনা এড়িয়ে আসলে আমার লাইভটা করার কথা ছিল কিন্তু নেক্সট মান্থে। তো আজকের শো শুরু করার আগে কয়েকটি কথা বলবো এবং আপনাদেরকে আমি আবারও বলছি যে কয়েকটা কথা না বলে আমি আসলে শুরু করছি না আজকের প্রোগ্রাম। তো আমাকে যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন বা ঘটনা পাঠাবেন তাদেরকে শুরুতেই আগে বলে দিই যে আমাকে এখন আর দয়া করে ইনবক্সে না করে ডাইরেক্ট ইমেল করতে পারেন। আর ইমেল করবার জন্য আমার ইমেল করবার জন্য আমার একটা মিনিট, জি, ইমেল করবার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমি লাস্ট আমি দিয়েছি, আমি আবারও দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা। সেটা হচ্ছে ALIMALRAZEE14@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সড ঘটনা অথবা যার কাছ থেকে কালেক্ট করছেন তার ঘটনা শেয়ার করে দিতে পারেন। সাথে আপনারা ভয়েস মেসেজও পাঠাতে পারেন, সেটা আমাকে ডিরেক্টলি ইমেল করে পাঠাতে পারেন। যাদের ভয়েস মেসেজ পছন্দ হবে তারটা আমরা ইনশাল্লাহ পাবলিশ করব। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা আসলে এমন একটা মানে পজিশনে এসছি, এমন একটা পর্যায়ে এসছি যে পর্যায়ে আসলে কিছু কথা না বলে আমি প্রোগ্রাম শুরু করতে পারছি না। তো এতদিনের সব ধরনের কথা একবারে আমরা একটু শুরুতে জেনে নেই বা আপনাদেরকে একটু বলতে চাই আমি। সেটা হচ্ছে যে ভূত এফএম এটা এই বছরের জন্য লাস্ট দুইটা এপিসোডে হয়নি এবং এটা অনেক দুঃখজনক। রাসেল ভাই লাইভে এসে অনেককে বলে গেছেন যে তিনি আর কন্টিনিউ করবেন কি করবেন না, আপনাদের মতামত জানতে চেয়েছেন। আপনারা সবাই এত মানে মেসেজের বন্যা ভাসিয়ে দিয়েছেন যে আপনাদের ভূত এফএম দরকার। এটা তো অবশ্যই তার জন্য একটা গর্বের বিষয়, কারণ আপনারা এত পছন্দ করেন ভূত এফএমকে। প্লাস আমরা যারা ভূত এফএমে ঘটনা বলতাম বা আমরা যারা গেস্ট হিসেবে যেতাম বা আমাদের যারা রাসেল ভাই অনেক ক্লোজ, আমরা তো অবশ্যই চাবো ভূত এফএম আবার ব্যাক করুক এবং এই ব্যাকটা যেন ভালো করেই করে। এটার জন্যই আমি সবসময় দোয়া করব এবং এটাই আমি সবাইকে বলবো যে দোয়া করার জন্য। আর সময়ের মানে সবার মধ্যে একটা হতাশা দেখছি যে ভূত এফএমটা অন করেন, ভূত এফএমটা চালু করেন, আবার নতুন করে ভূত এফএম কেন বন্ধ হলো, ভূত এফএমের এগেইনস্টে আপনারা অ্যাকশনে যাবেন, আমাদের নামে মামলা করবেন, বহু কথা আসছে। আরেকটা কথা সবচেয়ে বেশি আমাকে যেগুলো এখন কি ক্লিয়ার জানা শোনা যাচ্ছে? তো আরেকটা কথা যেটা আমি আপনাদের সবাইকে একটু বলতে চাই যে অনেকে বলছে যে স্পন্সরের কারণে ভূত এফএম বন্ধ হয়ে গেছে বা স্পন্সর নাই এই জন্য ভূত এফএম চলছে না, অথবা স্পন্সরের নামে আমাকে কয়েকজন মেইলও মানে স্ক্রিনশটও দিয়েছে যে স্পন্সরের নাম করে কিছু মানুষ টাকা পর্যন্ত চাচ্ছে। তো প্লিজ আপনারা এসব ব্যাপারে একটু কনসার্ন থাকবেন। এসব ব্যাপারে আপনারা যদি কনসার্ন থাকেন তাহলেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। কারণ কেননা এসব ব্যাপারকে রুমার ছড়ানোর জন্য বা এসব ব্যাপারকে একদম ছড়াই দেওয়ার জন্য কিছু মানুষ, কতিপয় মানুষ এনাফ। সো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে ভূত এফএমকে নেগেটিভলি না পজিটিভলি নেন এবং দোয়া করেন যেন সেটা আপনাদের কাছে আবার নতুন করে ব্যাক করে আসে। এটা ছাড়া আমার কাছে আমার কিন্তু আর কিছু বলার নাই। অনেকেই নক করছে যে কেন বন্ধ হলো। আসলে আমি যদি রিজনটা জানতাম তাহলে অবশ্যই আমি কিছুটা জিনিস আঁচ বা আন্দাজ আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু আসলে এই ব্যাপারটা অথরিটির ব্যাপার কমপ্লিটলি। তারা যদি আবার শুরু করে এটা অবশ্যই গুড নিউজ। এটা আমার আজকে সকাল থেকে অনেকেই মেসেজ পাঠাচ্ছে যে কি ব্যাপার, ভূত এফএম কেন বন্ধ হলো। তো ভাই আমরা আমরা আসলে আমাকে এইসব মেসেজগুলো না করলেই বরং ভালো। আমি কিছু জিনিসকে মানে অ্যান্সার দিতে পারছি না, প্রচুর মেসেজ আসছে, প্রচুর মেসেজ আসছে এবং এত মেসেজের ভিড়ে আসলে আপনাদের সবার মেসেজের উত্তর দেওয়া সম্ভব না। তাই আমি আপনাদের কাছে কিছু সময় চাইলাম। এবার আমার লাইফকে কন্টিনিউ করবার জন্য আমি আপনাদের কাছে কিছু শর্ত দিচ্ছি, কিছু না একটাই শর্ত দিচ্ছি যে প্লিজ আমাকে আপনারা কেউ বলবেন না যে ঘটনা শুরু করা দরকার, ঘটনা শুরু করেন এখনই, এরকম কিছু না বললেই বরং আমি একটু কমফোর্ট ফিল করব। আমি আমার মতো ঘটনা বলে যাব, আপনারা তো অবশ্যই শুনবেন।
আমি আমার মতো মেসেজ পড়ে যাব, আপনারা যত পারেন মেসেজ দিবেন, আপনারা যত মেসেজ দিবেন ততটাই আমি ভাববো যে না আমি পারবো সামনে কিছু জিনিস করতে আপনাদের জন্য। সেকেন্ড অফ অল, ভূত এফএম যদি কন্টিনিউ না করে সামনের বছর থেকে, আমি মনে প্রাণে চাই ভূত এফএম কন্টিনিউ করুক। যদি না কন্টিনিউ করে তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি কিছু ব্যবস্থা করেছি। আমি আমার নিজের চেম্বারে একটা ছোট্ট স্লট রেখেছি যেখানে আমি নিজে মানে একটা লাইভ শো করে আপনাদেরকে সেই ভাইবটা দিতে পারি। অবশ্যই আমি দিতে পারবো না, এই ভাইবটা দেওয়া আসলে সম্ভব না। রাসেল ভাই ভূত এফএম তাদের ধারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপরও আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছু ঘটনা নিয়ে আসার জন্য, কারণ আমার কাছে তো অনেক ঘটনা আপনারাই দিয়েছেন, এসব ঘটনা তো আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। তো কিছু মেসেজ করতে চাচ্ছি যদি আপনাদের সমস্যা না হয়। আরেকটা কথা, অনেকে বলছে যে দুধের স্বাদ ঘোলে মেটাতে তারা প্রস্তুত না, ভংচং অফ করে আপনার ইয়া করেন বা কিছু একটা। আমি অবশ্যই কথায় কানে দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে যারা আমার শোটা একদম দেখতে অপ্রস্তুত বা দেখতে চাচ্ছেন না, আমি তাদেরকে স্পেশালি বলবো প্লিজ আপনারা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই, অ্যাভয়েড করলেই বরং ভালো। তো আশা করি আমার ভয়েস প্রপারলি আপনারা সবাই পাচ্ছেন। সাউন্ডটা কি ক্লিয়ার? এখনও সাউন্ড ক্লিয়ার হয়নি? আশা করি সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। আমি কিছু মেসেজ পড়ে ফেলি বাই দিস টাইম। অনেকেই মেসেজ পাঠাচ্ছে, এর মধ্যে আজমাইন মাহতাব নিপুণ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আহসান রেজা ভাই লিখেছেন ভূত এফএম এভাবে বন্ধ হয়ে যাবে কখনোই কল্পনা করিনি, এই জন্যই আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেমন জানি ভূত এফএম এর জন্য মনটা খারাপ করে দিল। আমি এক্সট্রিমলি ছিল, আপনারা যদি চান তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এইটা আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দিলে বরং আপনারা কষ্ট মানে সেই ভাইবটা পাবেন না। দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া। অনেকে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, আবার অনেকে দেখলাম আজকে সকালবেলা কেউ খুলেও ফেলেছেন নিজেরা মেইল, মানে ঘটনা শেয়ার করবেন অনলাইনে, এগুলি বের হয়ে যাবে আস্তে আস্তে, অনেকেই বের হবে। মইনুর সাগর ভাই কথাগুলো ক্লিয়ার না, আমি চেষ্টা করছি যতটুকু পারছি। আলিফ ভাই আপনার হন্টেড স্টোরি টেলার দীর্ঘ হোক। হাবিব পিট লিখেছে থ্যাংক ইউ ভাই, আল্লাহ আপনাকে এগিয়ে নিয়ে যাক। হাবিব পিট লিখেছেন ক্লিয়ার ভাই, সামি ক্লিয়ার। মাইক ধরে রাখেন একটু, না মাইক ধরাই আছে, মাইক আরও ভালো লাগবে ভাই। হ্যাঁ আমি মাইকেই কথা বলছি, আমি জানি না মাইকটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ইমদাদুল আলম লিখেছেন জি ভাই, জোস লিখেছেন হচ্ছে, অনির্বাণ হিমু লিখেছে এনএ ফর্ন হচ্ছে হেটার্সের কথায় কান দিয়েন না স্যার। আসলে আমি কান দিই না, তারপর আমি জানিয়ে রাখলাম। সাউন্ড একদমই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। যারা একটু সাউন্ড কম পাচ্ছেন তারা একটু ভয়েসটা বাড়িয়ে রাখবেন। জুরাত রহমান রেখেছেন আলিফ ভাই ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ বিন আলী আসসালামু আলাইকুম আলিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। মুন আহমেদ মাইকটা একটু দূরে নেন, আচ্ছা ঠিক আছে, মাইকটা দূরেই আছে। লুৎফুর রহমান ভাইয়া, বাবু ভাই, আফনান ভাই, ওনাদেরকে নিয়ে একসাথে করা গেলে, এই একটা প্রশ্ন সবাইকে বলছে যে বাবু ভাই একটা প্রোগ্রাম করছে ইনশাল্লাহ। বাবু ভাই প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করব। অদ্ভুতুরে নাম দিয়েছেন, খুব সুন্দর একটা নাম, আমি আসলে নাম খুঁজে পাচ্ছি না, সেজন্য আমার পেজের নামেই আমি আজকে লাইভ স্টার্ট করেছি। আর আফনান ভাইয়ের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, সো আমি জানি না তাকে নিতে হবে কীভাবে বা তিনি কীভাবে প্ল্যান করছেন, আমি আই ডোন্ট নো। অনির্বাণ হিমু সাউন্ড একদম ক্লিয়ার ভাই। নাসিম প্রেম লিখেছেন ভাই ক্লিয়ার না। যারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না ভাইয়া দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। তো দেরি না করে প্রথম ইমেইলে যাব। আজকে রাসেল ভাইয়ের মতোই বলছি, প্রথম যে আমাকে যিনি ইমেল পাঠিয়েছেন তার ইমেলটা আমি আজকে পড়ছি প্রথমেই। ইমেল পড়বার আগে মাইক দূরে রাখুন। আচ্ছা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিবই অবশ্যই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই ইনশাআল্লাহ ঘটনা শুরু হবে। ওকে, যিনি প্রথম পাঠিয়েছেন জাফর সাদিক, উনি আমাকে পাঠিয়েছেন ঘটনাটা 28/11/2019 সালে। উনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, ফার্স্টেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য। আমার নাম জাফর সাদিক, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর পুলিশ স্টেশনের গোস সরকার পাড়ায় আমার বাড়ি। ভূত এফএম স্টুডিওতে গিয়ে স্টোরি শেয়ার করা আমার পক্ষে ইম্পসিবল, তাই আপনাকে এই ঘটনা পাঠাচ্ছি। এটা যখন ভূত এফএম বন্ধের ঘোষণার আগে অবশ্যই।
ওকে, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে হচ্ছে তাদেরই গ্রামের বাড়িতে। ঘটনাটি হয়েছিল 2016 সালে এবং বলেছিলেন চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটি শুরু করছি তাহলে। আমাদের গ্রামে এক লোক ছিল যে সারাদিন মদ খেত এবং গান গাইতো, নামাজ রোজা কিছুই করতো না, এভরিডে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাতো। এই প্রবলেমটা থেকেই গিয়েছিল। একদিন রাত 9টার দিকে ড্রিঙ্কের দোকানে গিয়ে ড্রিঙ্ক পান করছিল, অ্যান্ড সেখানে আরও কিছু ড্রিঙ্ক পান করা লোক ছিল। তাদের সাথে গল্প করতে করতে রাত 1টা বেজে যায়। তারপর যে যার মতো নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়ি যে একটা কবরস্থানে, তার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। তো সেই দিন লোকটা সেই কবরস্থান পার করবার পর একটু গিয়েই চিৎকার শুরু করে যে কেউ কি তাকে মারছে, কেউ তাকে মারছে রাত 1টার সময়। হঠাৎ করে পাশে দিয়ে একজন লোক যাচ্ছিল, তবে একজন প্রশ্ন করলো যে রোডের পাশে বাড়ি, সে শুনতে পায় তার চিৎকার, সে ভয়ে বাড়ি থেকে বের হয় না। লোকটা জোরে জোরে শাউট করছে যে তাকে খুব জোরে কেউ মারছে। তবে সেই মানুষটা যে প্রশ্ন করছিল যে জানতো যে এই লোকটাকে ড্রিঙ্ক করে, তাই সে মনে করলো যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা বকছে, তাই বোধহয় তিনি আগান নাই। তাই সে নিজের পড়াশোনা করছিল। তার একটু পর লোকটা তার চিৎকার স্টপ হয়ে যায়। তারপর সেই মানুষটি যে পড়ছিল, যে সে ভাবলো যে এবার শান্তি পেলাম, বাট সকালে ঘুম থেকে ওঠার সময় সে বাইরে হইচয়ের সাউন্ড পায়। তারপর সেই মানুষটি বাইরে গিয়ে দেখে যে সেই লোকটি মারা গেছে। তারপর সেই মানুষ সারপ্রাইজ হয়ে যায়। তারপর যে ঘটনাটি বলবো সেটা ওই লোকটির মর্মান্তিক ঘটনার সাথে রিলেটেড। এই লোকটির মৃত্যুর পর সেদিন দুপুরে কিছু ছেলে প্ল্যান করলো যে ওই লোকটি মদ খেত এবং খারাপ কাজ করতো, তবে এই আজব হয় দেখবো, মানে তার কবরের আজাব কিভাবে হয় দেখবে। তাই বলে সেই দিনই যারা কবর খোঁড়ে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই কবরের সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরাটা এমনভাবে লাগায় যাতে কেউ দেখতে না পায়। তারপর দুপুর 2টার সময় তার মাটি হয়ে যায় এবং তারপর সেই ছেলেটি, যে ছেলেটা সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা দিয়েছিল, তার 2জন ফ্রেন্ড মিলে সেই ছেলেটির বাড়িতে বসে ল্যাপটপে দেখছিল যে কি হচ্ছে। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সেই কবরে তারা লাইট জ্বালিয়েছিল। তারা শুধু সিসি ক্যামেরাতেই দেখতে পায় যে সে আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে, আর একটা বিকট সাউন্ড হলো। তারপর সিসি ক্যামেরা বাস্ট হয়ে যায়, আর সেই ছেলেরা যারা দেখছিল তাদের ল্যাপটপে বাস্ট হয়ে যায়, আর তাদের বাড়িটা কাঁপতে থাকে। অনেক শ্যাডো দেখতে পায় সেই 3জন। হরর সাউন্ডটা, আমি আসলে ঘটনাটা আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে আকুল আবেদন করছি যে যারা ঘটনা পাঠাচ্ছেন একটু পরিষ্কার করে পাঠাবেন। হরর সাউন্ড শুনতে পায় তারা। সেই ঘরের ফ্যানটা খুলে পড়ে যায়, লাইট ফিউজ হয়ে যায়, তারা এলোমেলো হয়ে যায়, খুব আঘাত পায়। সাডেনলি সেই রুমে ঝড়ের মতো বাতাস হতে থাকে, চারদিকে ডোর ক্লোজ হয়ে যায়। সাডেনলি তারা রিয়েলাইজ করে যে তাদের বাড়ির বাইরে খুব চিৎকার হচ্ছে। তারপর তারা সেই লোকটিকে তাদের রুমের মধ্যে দেখে, যে লোকটা মারা গিয়েছিল। আসলে যে লোকটা মদ্যপ অবস্থায় ছিল, সেই লোকটা সেদিন রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পথে অনেক জোরে চিৎকার করছিল তাকে কেউ মারছে বলে। কিন্তু আশেপাশের মধ্যে একটা পাশের বাড়ির একটা ছেলেই এখানে সজাগ ছিল, যে পড়াশোনা করছিল। ওই মুহূর্তে তার এইসব চিৎকার শুনে মনে করছিল যে মদ্যপ অবস্থায় আছে, কি আর সমস্যা। তো পরবর্তী তারা ফ্রেন্ডে মিলে প্ল্যান করে যে উনি তো মারা গেছেন, তো ওনার কবরের পাশে কোনো ক্যামেরা টাইপের কিছু লাগিয়ে রাখার এরকম প্ল্যান করেছিল। যাই হোক, যে লোকটা মারা গিয়েছিল তারপর তারা ওখানে 3জন সেন্সলেস হয়ে যায়। তারপর সেই ছেলের মা ও বাবারা সেই ফ্রেন্ডের বাড়ির ছাদে পায় তাদেরকে। তারপর সেই 3জনের শরীরে অনেক জ্বর ছিল। তারপর তাদেরকে বলে যে কি হয়েছিল। তারপর তারা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর তারা বলে এই ঘটনা ঘটেছিল। তারপর তাদের জ্বর ডক্টরকে দেখে ভালো হলো না, অনেক হুজুর দেখানোর পর ভালো হয়। অলরেডি সেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই জেনে যায় এই ঘটনাটি। এইটাই হলো আমার ইভেন্ট। এটা একটা রিয়েল ইভেন্ট। ঘটনাটি ঠিকঠাক গুছিয়ে না লেখার জন্য তিনি অত্যন্ত ক্ষমা চেয়েছেন। তারপরও আমার কাছে ঘটনাটা যতটুকু ইন্টারেস্টিং মনে ছিল ততটুকু ইন্টারেস্টিং মনে হয়নি। হ্যাঁ, স্টেপ নেওয়ার জন্য প্রথম ঘটনাটা খুব বেশি ভালো হয়নি, সব ভালো ঘটনা পড়তে পারলাম না। যিনি পাঠিয়েছেন তার ঘটনা প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক, পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা একটু স্কিপ করে গেলাম, মাঝখানে কোনো কথা বলছি না, দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যে পাঠিয়েছে তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে। অরণ্য নাম, NF অরণ্য, এই মাগুরা থেকে লিখেছে। তিনি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, মাগুরা থেকে লিখছে।
এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। স্টুডিওতে এসে তার গল্প বলা সম্ভব নয়, এজন্য তিনি আমার কাছে ঘটনা শেয়ার করতে চেয়েছিল। এর আগে ভূত এফএমে ঘটনা পাঠিয়েছিল, কিন্তু সেটা সিলেক্ট হয়নি। সেদিন আমার ঘটনার চেয়ে হয়তো ভালোই মিলছিল। যাই হোক, আজ যে ঘটনাটি লিখব তার ভাষ্যমতে তিনি হচ্ছেন আমার ইংলিশ প্রাইভেট টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যারের নাম শাহাবুদ্দিন স্যার। তিনি মাগুরাতেই তার বাড়ি। মাগুরার একটি নামকরা হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বেশি কথা না বলে ঘটনায় যাই। এটি ২০১৩ সালের ঘটনা। স্যারের বোনের বিয়ে হয় ঝিনাইদহ জেলার এক উপজেলায়। জায়গার নামটি স্যার প্রকাশ করেননি। তো একদিন বিকেলে স্যার তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় আসা যাওয়া ছিল সেখানে। সময়টা ছিল ডিসেম্বর মাস। বেশ ঠান্ডা পড়েছে। তো ওই গ্রামে প্রবেশ করতে হয় একটি জঙ্গলের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল যা প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার এবং পুরো রাস্তাই পাকা। জঙ্গলের প্রবেশ মুখে গাড়ি মানে অটোরিকশা, লেগুনা যাত্রী নামিয়ে দেওয়া। ওরা ভেতরে যায় না। ওই জঙ্গলি এলাকায় খুব ভৌতিক কথা প্রচলিত ছিল। স্যার জানতেন সবই। ওই জঙ্গলে ভয় পেয়ে অনেকে মারাও গেছেন। স্যার ২ জনের মৃতদেহ পর্যন্ত দেখেছেন। এখনও সেই জঙ্গল আছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছাকাছি অনেকেই ওই গ্রাম সম্পর্কে জানে। যারা ঝিনাইদহ থেকে আছেন তারা হয়তো চিনতে পারেন। খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন স্থানীয়দের কাছ থেকে। তো স্যার গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, দুই পাশে তামাক গাছ। এখন আমি স্যারের ভাষায় লিখছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। চারপাশে সবুজ প্রকৃতি ছিল মুগ্ধ হওয়ার মতো। দেখে খুবই ভালো লাগছিল। কুয়াশার প্রকোপ বাড়ছিল। আমার বেশ ভালোই লাগছিল। হেঁটে যাচ্ছি, যখন জঙ্গলে প্রবেশ করবো এমন সময় ৪-৫টা শিয়াল আমার দিকে এগিয়ে আসে। শিয়ালগুলো আমার চারদিকে ঘুরতে থাকে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে মাগরিবের আজান শুনতে পাই। আমার সামনের শিয়ালগুলোর চোখ ছিল রক্তের মতো লাল। শিয়ালগুলোর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আমি বললাম, হে আল্লাহ, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই শিয়ালগুলো চলে গেল। তখন আমি তেমন ভয় পাইনি। আসল ঘটনা শুরু হয় একটু পর থেকেই। আমি জঙ্গলে ঢুকলাম। মনে তেমন কোনো ভয় ছিল না। চারিদিকে সামান্য আলো ছিল। আমার কাছে মোবাইল ছিল, তাই আলো নিয়ে চিন্তা ছিল না। হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা জঙ্গল থেকে রাস্তায় উঠে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না। ভাবলাম আমার পরিচিত, কারণ ওই গ্রামের মোটামুটি অনেককেই আমি চিনি। আমার দিকেই আসছিলেন। কাছাকাছি চলে এলে পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতেই দেখি আমার সামনে আর কেউ নেই। এই মাত্রই তো একজনকে দেখলাম। যাই হোক, স্বাভাবিক ঘটনা ভেবে নিলাম। হয় আমার মনের ভুল, না হয় সে দ্রুত চলে গেছে। কিন্তু আমার মনেই পড়েনি ওই সময় গ্রামের কেউ জঙ্গলে থাকার কথা ভাবে না। কারণ সবাই জানতো এই গ্রামে প্যারানর্মাল কিছু ঘটেছিল আগে। তাই লোকজন সন্ধ্যার পর এখানে আসার সাহস করতো না। এরপর এগিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি। এমন সময় বৃষ্টি, মেঘ ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টি। ভাবলাম হতে পারে। পাশে দেখি গর্ত মতো। আমি গর্তের মতো ওই জায়গাটাতে ঢুকে গেলে বৃষ্টিতে ভিজবো না। ঢুকে গেলাম। এরপর গর্তে বসে আছি। বেশ বড় গর্ত ছিল। এমন ভাবে ছিল মাথার উপরও ছাউনির মতো হয়ে গিয়েছিল। এমন সময় আপা ফোন দিল। আমি বললাম, বৃষ্টি শেষ হলেই আসছি, চিন্তা করো না আপা। আপা বলল, বৃষ্টি? আর কিছু না বলে বলল, তোর 2 ভাগ্নেকে পাঠাচ্ছি, তুই কোথাও যাস নে। এরপর আমি অপেক্ষা করতে করতে দেখলাম আমার সামনে আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। ঠিক পাশের বাঁশবাগানের বাঁশগুলো যেন মাটি ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে প্রলয় শুরু হয়ে গেল। দেখলাম সামনে একটা গরু সব তছনছ করে ফেলছে, কিন্তু কোনো মাথা নেই। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। গরুটার আকৃতিও ছিল অস্বাভাবিক। গরুটা যে কি ভয়ঙ্কর ছিল বলে বোঝাতে পারবো না। খুব ভয় হতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। ভাবতে লাগলাম, আজ কি বেঁচে ফিরতে পারবো? আল্লাহর নাম নিতে থাকলাম। সাথে চারিদিকেও শুনলাম বিকট হাসির শব্দ। আমার মনে হতে লাগলো আজই বোধহয় জীবন শেষ। হাসির শব্দ ধীরে ধীরে বাড়ছিল। প্রাণপণে আল্লাহর নাম নিতে থাকলাম। এমন সময় আমার 2 ভাগ্নে সাইকেল নিয়ে চলে আসে। আমার এক ভাগ্নে তাড়াতাড়ি সাইকেল উঠতে বলল। উঠে বসার সাথে সাথে সাইকেল খুব দ্রুত চালাতে লাগলো। আমি জিজ্ঞেস করলেও কেউ কিছু বলল না। তারা যত দ্রুত সম্ভব চালাচ্ছিল। এরপর বাড়ি পৌঁছালাম। আপা বলল, ভাই বৃষ্টি হয়নি, তুই কি বলছিলি তখন? আমি আমার গায়ের পানির ফোঁটা দেখালাম। আপা বলল, আমি বুঝে গেছিলাম, তাই 2 ভাগ্নেকে সময় মতোই পাঠিয়েছি। আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। পাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। এখন যেন বেশি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। বাড়িতে বসে ভাবতে লাগলাম আমি কি দেখলাম।
পরদিন সকালে উঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না গতকাল ঠিক কি ঘটেছিল। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ঘটনার সত্যতা 100%। ঘটনা বলার সময় দেখছিলাম স্যারের গায়ে কাটা দিচ্ছিল। বলে রাখা ভালো, জঙ্গলটা এখনও আছে। জঙ্গলে এখন আগের চেয়ে অনেক কম অস্বাভাবিক ঘটনা ঘটে, তবে ঘটে। এলাকার মানুষজন বেশি রাত করে এখন পর্যন্ত ওই জঙ্গলে দিয়ে যায় না। পড়ে শোনালে খুব খুশি হব। ছোট মানুষ হয়তো গুছিয়ে লিখতে পারেনি, তবে পড়ে শোনালে আগ্রহ পাবো এবং অন্যের অনেক ঘটনা দেওয়ার চেষ্টা করব। স্যারের সাথে ঘটা এরকম আরও কিছু ঘটনা আছে, অবশ্যই লিখে পাঠাবো। ডক্টর আলিফ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ। আমি আশা করি প্রথম ঘটনার থেকে এই ঘটনাটা বেশ মজার। আর আমি আপনাদেরকে একটু বলে রাখি যে ঘটনা কিন্তু শেয়ার করার মানে যখন যারা পাঠাচ্ছে প্রথম কয়েক লাইনে ধরেই বুঝে যায় যে আসলে ভেতরে কি হতে পারে। এই জন্য এত ঘটনা জমে যায় যে পুরো ঘটনা পড়ার সময় পাই না। এই জন্য প্রথম ঘটনার ব্যাপারে আমি এক্সট্রিমলি সরি। প্রথম ঘটনাটা আসলে আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম কি হচ্ছে না হচ্ছে। NF অরণ্যকে অনেক ধন্যবাদ যে যিনি ঘটনা পাঠিয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে লিখেছো ভাইয়া, তুমি অত্যন্ত সুন্দর করে সাজিয়ে লিখেছো যে পড়তে গেলে আমার কোনো প্রবলেম হয়নি। একটু মেসেজ পড়ি, অনেকেই মেসেজ পাঠাচ্ছে। গোলাম রাব্বি ভাই, আই থিঙ্ক একটা স্টুডিও যে মাইকগুলো থাকে ওগুলো হলে মুখের বাতাসটা লাগবে না, দেন এভরিথিং উইল বি ফাইন। আমি আসলে খুব শীঘ্রই একটা মাইক কেনার ব্যবস্থা করব। হাসিব আহমেদ লিখেছেন ধন্যবাদ ভাই এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ যারা রাত জেগে আসছেন এখানে। আশিকুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রায়হান খান, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু। হাবিব পিট, ওয়াও দারুণ হচ্ছে। গোলাম রাবিল, ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড। রিয়াসাত ইসলাম অনিও ভাইয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ। সালমান ফার্সি, কেমন আছেন ভাইয়া? সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা হলে কানের মধ্যে দিয়ে রাখবেন, একটু কষ্ট করে একটু স্পিড মানে সাউন্ড বাড়ানোর ট্রাই করেন। মোহাম্মদ আব্বাস লিখেছেন উই আর উইথ ইউ, গো অ্যাহেড ব্রাদার। জামিউস শামস, অডিও ইস্যু। ভাইয়া আমি তো আসলে স্টুডিওতে করছি না, তো অডিও ইস্যু থাকতেই পারে। হারুন রশিদ লিখেছে ভাই আপনি দ্য বেস্ট, আমাদের ভালোবাসা আপনার সাথে থাকবে। হাবিব পিট লিখেছে। এমডি কিবি লিখেছে ভাই ভালো লাগলো। মুন্তাসির লিখেছে আপনার ভাইয়ের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায় না? অবশ্যই যাই, আমি চেষ্টা করব। হাবিব পিট লিখেছেন ভাই খুব সুন্দর হচ্ছে, লং স্টোরি চাই। মইনুর সাগর ভাইয়া আপনি একটু কষ্ট করে রোড মাইক্রোফোন কিনলে অনেক ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করতে, আমি এটা খোঁজার ট্রাই করব। হৃদয় হাসান ভাই, আমি হৃদয় হাসান, আপনি আপনার স্টোরি 2011 থেকে লাইক না শুধু অনেক লাভ করি। আমি আপনার পেজ খুঁজছিলাম বাট এভাবে পাবো ভাবিনি। ভূত এফএম ফ্যামিলিটা তো ভেঙে গেল। কোনো কিছুই ভাঙেনি ভাইয়া। আরেকটা কথা বলি, আপনারা সবাই এতটা হতাশ হচ্ছেন, অনেকে মিডল ইস্ট থেকে ফোন দিচ্ছে, মিডল ইস্ট থেকে নক করছে যে ভাইয়া ভূত এফএম তো শেষ হয়ে গেল, কি হবে? ভাই ভূত এফএম কিন্তু আপনার জীবনের অংশ না। অবশ্যই একটা অংশ, কিন্তু এইটাকে আপনারা সিরিয়াসলি নেবেন না। ভূত এফএম, আমি দোয়া করবো ভূত এফএম এর জায়গায় আপনাদের মাঝে আবার ফিরে আসুক, কিন্তু ভূত এফএম এর জন্য নিজের মনকে এত কষ্ট দেবেন না। অনেকে বলছে যে আমি কিভাবে ঘুমাবো, রাতে ঘুমাতে পারবো না, জিনিসগুলা শোনার পরেই বলছে আর কি। হারুনুর রশিদ লিখেছেন রাসেল ভাইকে একদিন ইনভাইট করে আইনের খুব ভালো লাগবে। এটা তো খুবই অসম্ভব, আমার বাসার ঘরের মধ্যে রাসেল ভাইকে ইনভাইট করে রাত্রে 12টার দিকে নানান জানি রাসেল ভাই রাজি হবে কিনা। NF অরণ্য লিখেছে আমার স্টোরি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম অরণ্য, তোমার আরেকটা ঘটনা আছে ইনশাল্লাহ শেয়ার করবো। মোহাম্মদ বিন আলী, আলিফ ভাইকে যারা ভালোবাসেন শুধু তারাই লাভ রেক দিয়ে যান। ওকে, তাহলে আমরা নেক্সট ঘটনায় যাই, যেহেতু সিরিয়াল আছে। যে আছেন, যিনি ঘটনা পাঠিয়েছেন আমি জানি না তিনি এখন অনলাইনে আছেন কিনা। ওনার ফেসবুক নামটা আমি বলছি না, ওনার নাম হচ্ছে জান্নাত, রোদ্রেলা ইসলাম জান্নাত, যার ঘটনা আমি এখন পড়ব। তো একটু পানি খেয়ে নিই। আমি চেষ্টা করব যে আপনাদের কোয়েরিজটা, যেটা আমার মাইক ব্যাপারটা, মাইক ইস্যুটা, আশা করি মাইক ইস্যু নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট যে ঘটনা বলবো এটা হচ্ছে রোদেলা ইসলাম জান্নাত। আমি তার মতো করে বলছি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মতিঝিল মডেল কলেজে। আমার বাসা শাহজাহানপুর আমতলা। ঘটনাটা প্রায় 4 বছর আগের। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। একটু আমার মামার বাড়ি আর ফ্ল্যাট সম্পর্কে বলি। আমাদের বাড়িটা অনেকটা পুরনো, মুক্তিযুদ্ধের 21 বছর পর বানানো হয়। বাড়িটা 4 তলা, আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দরজায় দাঁড়ালে হাতের বামে একটা রুম।
দরজার বামে একটা রুম, দরজায় দাঁড়িয়ে আমার কানের কাছে তখনও সূরা চলছে। আমরা বুক বাঁধার সময় যে সূরাগুলো মানে সূরাগুলো পড়ি সেগুলোই। আজব ব্যাপার হচ্ছে আমার সামনে নামাজ পড়ছে একটা মেয়ে, আর সূরা পড়ার কণ্ঠটা একটা পুরুষের। আমি তখন চোখ খোলা রাখার চেষ্টা করছি কি হচ্ছে দেখার জন্য, কিন্তু কি যেন আমার চোখের পাতা টেনে বন্ধ করে দিচ্ছে। সূরা তখনও চলছে। তো আম্মু বলে আমি পারবো না, আমার স্বামী আমাকে এটা দেবে না। তখন কণ্ঠটা বলে তোর স্বামী তোকে কিছুই বলবে না। আম্মু আমি একা কিভাবে করব, আমার পক্ষে করা সম্ভব না। তখন কণ্ঠটা বলে তোর 3 ভাই তোকে সাহায্য করবে। তারপর একটা হাত পেছন থেকে আম্মুর ডান কাঁধে দুটো জোরে চড় দিয়ে বলে ভয় পাস না, তোর কোনো ক্ষতি হবে না, তোর যতটা সামর্থ্য ততটাই করিস। 3 পাতিল খিচুড়ি রান্না করে একটা দিবি একটা কবরস্থানে, একটা দিবি দুইটা একটা কবরস্থানে দিবি, আর একটা তোরা সবাই খাবি।
আম্মু আজ করে 3 রাস্তার মোড়ে কে খাবে। কণ্ঠটা বলে যারা খাওয়ার তারাই খাবে। তারপর একটা সালাম দিয়ে ওখান থেকে বিদায় হয়। আম্মুর সাথে সাথে আন্টির বাসায় চলে যায়। সেখানে আমার 3 মামা ভাইয়া আন্টি ছিল। আম্মু ভয়ে কাঁপছিল। তারপর আস্তে আস্তে সব বলে। ছোট মামা আমি যেই রুমে থাকি 2 তলার সেইম বরাবর ওই রুমেই থাকেন। ছোট মামা বলে মামা রাতে ঘুমানোর সময় মাঝরাতে দেখেছে তার জানালার গ্রিলে অনেক সাপ পেঁচিয়ে থাকে। ভাইয়ার বলে ভাইয়া বলে যে রাতে একদিন তিনি ঘুমিয়ে আছে, হঠাৎ তাকিয়ে দেখে যে ওই রুমে 2টো মেয়ে। ভাইয়া আজ করে আপনারা কারা? বলে তোমাকে নিয়ে যেতে এসছি, আমরা পড়ি। ভাইয়া ভয়ে আন্টির রুমে দৌড়ে চলে যায়। এরপর একটা প্ল্যান হয়, 3 মামা আম্মুকে সাহায্য করবে। রাতের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। সেদিন 2টা কবরস্থানে সেই খাওয়া দেওয়ার জন্য, মানে এই খাওয়াগুলো ওখানে রেখে আসার জন্য তারা মামাকে পাঠায়। কিন্তু সেখানে এত মানুষ ছিল যাদের কারণে তিনি দিতে পারে নাই। রাতের বেলা প্রায় 11:30-এর দিকে আম্মু ছাদে খাবার রেখে দেয়। আম্মু বাসায় আসার সাথে সাথে মনে হচ্ছে কম হলে 50 থেকে 60টা ভাল্লুক ছাদে লাফালাফি করে আর সিঁড়িতে দৌড়াদৌড়ি করছে, মনে হয় সব ভেঙে যাবে। এরকম 10 মিনিট পর সব নীরব। তারপর আর কোনো সমস্যা হয়নি। 2 বছর পর আমরা ওই ফ্ল্যাট চেঞ্জ করে পাশের ফ্ল্যাটে শিফট হই। ওই ফ্ল্যাটে আরেকজন আন্টি আসে। তার 2 মাসের একটা বেবি ছিল। উনি আমার রুমটায় থাকতেন। উনি সকালে ঘুম থেকে উঠে দেখতেন যে তার মেয়ের গায়ে অনেকগুলো ব্লেডের আঁচড়। প্রতিদিন এই ঘটনা হয় তিনি বাসা ছেড়ে দেন। তারপর এক আন্টি আসেন ওই ফ্ল্যাটে। তিনি ওই রুমটায় থাকতেন, যে রুমে আমার আম্মুর সাথে সব ঘটনা ঘটতো। ওই রুমে তিনি ঘুমাতে পারতেন না, কারণ ওই রুমে যেই ঘুমায় তার ফিল হয় ওই রুমে কেউ না কেউ আছে। বর্তমানে আমার ফ্ল্যাটে সমস্যা হচ্ছে, আমার রূপ নিয়ে কিছু একটা আম্মুকে দেখা দেয়। যেমন একদিন আম্মু ওয়াশরুমে, আম্মুর ফিল হচ্ছে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখে আমি মিষ্টি কালার ড্রেস পরে দাঁড়িয়ে আছি। আম্মু বলে ও তুই? বলে হাত মুখ ধুতে যাবেন, দেখে আমি নাই। রুমে এসে দেখেন আমি কালো কালারের ড্রেস পরা। আর রাত 3টার দিকে আমি যেই জায়গায় ঘুমাই ঠিক তার উপরে ধূপধাপ শব্দ হয়, দৌড়াদৌড়ি হয়। ছাদের রডগুলো একসাথে টেনে ধরে ছেড়ে দেওয়া হয়। ইটের উপর ইট রেখে ভাঙার শব্দ হয়। 3-4টা কুকুর ছাদের উপর থেকে ডাকার শব্দ হয়। আর মজার ব্যাপার, প্রতিদিন সন্ধ্যাবেলায় রান্নাঘরের জানালার কাছে গেলে এক এক সময় এক এক রকম ফুলের স্মেল পাওয়া যায়। আর সেই জানালা দিয়ে বরাবর ছাদে মাঝরাতে তাকালে একজন 7 থেকে 8 ফিট লম্বা লোককে প্রায় সময় নামাজ পড়তে দেখা যায়। এগুলোর কারণ আম্মুকে আঁচ করলে আম্মু বলে আম্মু পাশের বাড়ির এক দাদা জিন পালতেন। তিনি মারা যাওয়ার পর সেই জিনগুলো মুক্ত হয়ে যায়। তারা বাড়ির পাশে একটা পুরনো বড় আম গাছ থাকতেন। আম গাছটা কেটে ফেলা হয় আর যিনি কাটেন তিনি পঙ্গু হয়ে যান। গাছটা কাটার কারণে জিনগুলো এখন ওই পাশের বাড়ির ছাদে থাকে। তারা আমাদের আশেপাশে 7টা ছাদ দখল করে রাখে। যতটুকু জানি যে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু জানি না কতদিন পর্যন্ত আমরা সেফ থাকতে পারবো। এইটাই হচ্ছে আমার স্টোরি। আমি অতটা গুছিয়ে বলতে পারিনি। আপনি যদি শেয়ার করেন আমি আপনার মতো গুছিয়ে নিয়ে নেওয়ার জন্য আপনাকে সব ডিটেলসে বললাম। যদি ভাই আপনি শেয়ার করেন তাহলে আমার পরিচয়, ঠিকানা আর উনি অ্যাভয়েড করতে বলেছেন, যদিও তিনি শুরুতে এগুলি কথা বলে গেছেন। যাই হোক, এটা শাহজাহানপুরের আশেপাশের ঘটনা। কিছু মেসেজ পড়ি, আমি জানি না আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। রাকিব লিখেছে, ধন্যবাদ আলিফ ভাই ভূত এফএমকে নতুন শুরু করার জন্য। আসলে আমি ভূত এফএমকে শুরু করিনি ভাই, আমি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ইটস নট ভূত এফএম। আমি ভূত এফএম এর মতো একটা ভাইব তৈরি করার চেষ্টা করছি, যাতে কিছু ঘটনা আমি শেয়ার করতে পারি। আপনার মধ্যেই যুগ যুগ বেঁচে থাক ভূত এফএম। না, ভূত এফএম ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে আসবে, আমি এই প্রত্যাশা আপনারা সবসময় করে যাচ্ছি এবং আশা করি এই প্রত্যাশা আমার সবসময় থাকবে, এই দোয়া আমার সবসময় থাকবে। তাহসিন ভাই লিখতে, ভাই মাইক্রোফোনটা একটু দূরে নেন। আমি কাছে নিলে বলছে, অনেকে বলছে দূরে নেন, দূরে নিলে কাছে বলছে। যাই হোক, তোরা বলছেন মনে হচ্ছে ভূত এফএমকে ফিরে পেয়েছি, এরকম একটা ভাইব দেওয়ার ইচ্ছা মানে আশা ছিল আর কি। হারুন রশিদ হীরা বলেছেন, ভাই আপনার গল্পগুলো বলার স্টাইলই আলাদা, ভাল লাগে। অনেকে বলছেন 11টা হাবিব পিট লিখেছেন, ভাই টাইম 11টা 59 করবেন। আমি জানি না, আমার যদি নেক্সট যদি কখনো ঘটনা আমি শেয়ার করি সেটা যদি আমার চেম্বার হয় তাহলে 11টা 59 না, 10টা 59 হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমি আমার চেম্বারের মধ্যে একটা ছোট্ট জায়গা বানাচ্ছি আর কি। এটা কোথাও আপ করবো না, এটা আমার পেজেই থাকবে ভাইয়া। নিশান আহমেদ লিখেছেন যে ভাই এটা কি কোথাও আপ করবেন না, এটা আমার পেজেই থাকবে, আপনারা পেজ থেকে পরে শুনে নিতে পারবেন। উম্মে জুলফা লিখেছে অসাম হচ্ছে।
সিবি নাজমুল আচ্ছা হোক। মইনুর সাগর যা আশা করছে তার থেকে বেশি ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। নাফিজ ইমতিয়াজ ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরোজপুর থেকে শুনছি, প্রথম থেকেই ভূতে ভেবেছি, হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। এই যে আমি একটু আগে বলেছি ভাই, এসব জিনিসগুলো আমলে না নিয়ে নর্মাল লাইফ লিড করতে থাকেন, দেখবেন একটা সময় ভূতে হবে আপনাদের কাছে চলে এসছে। আমিও আপনার বড় একজন ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা আমার বচনভঙ্গি খুব ভালো লাগে ভাই। আপনার এই শোতে রাসেল ভাইকে প্লিজ রাখেন। আমি তো আসলে ভাই কোনো শো করছি না, আমি জাস্ট আপনাদের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম লাইভ হিসেবে চালু করেছি। যদি ভূত এফএম চালু হয়ে যায় হয়তো লাইভটা বন্ধ হয়ে যাবে, এত ঘটনা আমি কোথায় রাখবো বলেন? এগুলি তো মানে আমার কাছে একটা বার্ডেনের মতো, এগুলি শেয়ার না করে ফেললেই না। তো আমরা নেক্সট ঘটনায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিতে যাচ্ছি। আমি ব্রেকের পরে আবার চলে আসবো। ব্রেক বলতে কোনো কমার্শিয়াল ব্রেক না, আমি জাস্ট অন্য রুম থেকে আসছি। ওয়েল, ওয়েলকাম ব্যাক। তুষার আহমেদ তানিন ভাই লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। ভূত এফএমকে মিস করছি, রাসেল ভাইকে মিস, আমি জানি, আই এম রিয়েলি সরি। আসলে আমি তো চাই অবশ্যই যে ভূত এফএম আপনাদের মাঝে আবারও ব্যাক করুক নতুন করে, নতুন পরিসরে। যে দুটো এপিসোড হয়নি সেই দুটো এপিসোড যদি আমি আবারও মানে আমি এতটুকু ওয়াদা করছি, যদি ভূত এফএম আবার শুরু আমি সর্বপ্রথম থাকবো, এবং যতটুকু চেষ্টা করব যে যতটুকু মিস হয়েছে সবগুলা ব্যাক করে দেওয়ার জন্য। তো নেক্সট যে ঘটনা বলবো সেই ঘটনাটা, আহ, একটা মিনিট একটু আমাকে সময় দিতে হবে। আমি হাসান আল তারেক ভাইয়ের একটা ঘটনা শেয়ার করছি। এই ঘটনা একটু বড় এবং এটাই আমার আজকের শেষ ঘটনা। তো আমি আশা করি ঘটনাটা আপনাদের সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আহ, তো ঘটনায় যাই। আসলে আমি আমার নিজের নিজের একটা লাইফ, তো এখানে আপনারা যদি কমার্শিয়ালি কোনো কিছু চিন্তা করেন তাহলে আবার এটাকে ডিসক্রাইব করা একটু কঠিন। আমি আমার নিজের মতোই চালাচ্ছি এবং আজকে বেশ আগের তুলনায় অনেক বেশি মানুষ এসছে, এই জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আজকের 2019-এর সর্বশেষ ঘটনা শেয়ার করতে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য, এবং আপনারা আমার এই পেজকে শেয়ার করলেই হয়তো বা আরও অনেকেই শোনার, যারা আগ্রহী তারা শোনার চান্স পাবে। তো নেক্সট ঘটনাটা হচ্ছে আমাকে হাসান আল তারেক ভাই পাঠিয়েছেন। এই লোকটা, এই হাসান আল তারেক ভাই সম্বন্ধে একটা কথা বলতে চাই। এই লোকটা যে জায়গায় আছে সেই জায়গায় বসে বসে যে পরিমাণ স্টোরি কালেক্ট করেছে এ পর্যন্ত, হ্যাটস অফ হাসান আল তারেক ভাই। আপনি হয়তো শুনছেন আজকের ঘটনাটা, আজকে আমাদের লাইভ শো শুনছেন, আশা করি আপনি অনলাইনে আছেন। এবং আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনি আপনি আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন শেয়ার করার জন্য। এর মধ্যে আমি কয়েকটি ঘটনা অলরেডি ভূত এফএমে শেয়ারও করেছি। এই আজকে সর্বশেষ ঘটনাটা যেটা বলবো সেটা
সেটা আমার খুব পরিচিত একটি ঘটনা, এবং ঘটনাটা বেশ ভালো। আমি পড়েছিলাম ঘটনাটা, এবং ঘটনাটা হচ্ছে যার সাথে ঘটে ওনার নাম সাহামাত রুদ্র। ওনার নামটা ভূত এফএম প্রচার করবেন সম্ভব হলে ঘটনাটা। 1999 সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার আদিতমারী পাটগ্রাম মহাসড়কে ঘটে। আমি ওনার হয়ে লিখছি। প্রিয় ডক্টর আলিফ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনার পরিবারের সকল সদস্যগণকে শুভেচ্ছা। 1999 সাল সেদিন ছিল শুক্রবার। প্রচুর শীত আর কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ লালমনিরহাটের প্রত্যন্ত এক এলাকা, বিশেষ কারণে আমি জায়গার নাম উল্লেখ করছি না। আমার বাবা একজন কৃষক, তাই প্রতিদিন খুব ভোরে জমিতে চাষাবাদ করতে যায়, আমিও যাই। কিন্তু সব সময় না, খুব বেশি কাজ থাকলে আমাকে বাবা খেতে নিয়ে যেত। আমার বয়স তখন 15 বছর হবে। আমার আব্বু আমাকে রাতে ঘুমানোর আগে বলল, বাবা কাল খুব ভোরে ধান খেতে সার দিতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম, এবং খুব ভোরে ভোরে আমাকে আমার বাবা ডাকলো। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। উঠে হাত মুখ ধুয়ে দেখলাম টেবিলের উপর মুড়ি। তো এক মুঠ মুড়ি খেয়ে আমি বাড়ি হয়ে গেলাম। দাঁড়ালাম, এবং বাবা আসলো বাইসাইকেলের মাঝখানে সারের বস্তা নিয়ে। আমি এবং বাবা হেঁটে রওনা দিই, মানে সাইকেলকে ঠেলে রওনা দিই। অনেকটা সকাল হয়েছিল, কিন্তু এত বেশি পরিমাণ কুয়াশা ছিল যে 1 মিটার সামনে দেখার কোনো উপায় ছিল না। আমাদের বাড়ি থেকে অল্প দূরে ধান ক্ষেত, ছোটখাটো একটা হাইওয়ে অতিক্রম করা লাগবে। সেখানে সেই সময় 2 থেকে 4 চাকার, মানে 2 থেকে 4টা ঢাকার নৈশ কোচ চলাচল করে। আমি এবং আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার পাশ দিয়ে প্রথমে 2টো নৈশ কোচ, মানে রাতের বাস, খুব গতি দিয়ে অতিক্রম করলো। তারপর একটা মোটর সাইকেল অতিক্রম করলো 4জন আরোহী নিয়ে। এরপর আরও একটা নৈশ কোচ আমাদের সামনে অতিক্রম করলো। এই 15 সেকেন্ডের পর বিকট একটা আওয়াজ। এই আওয়াজ হওয়ার সাথে সাথে আমার বাবা আমাকে বলল, সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রাখ, চল দেখি ওখানে কি হলো। আমি এবং আমার বাবা অনেক জোরে দৌড় দিয়ে যাই, দেখি মোটর সাইকেলটা পড়ে আছে, আর মোটর সাইকেলের 4জন আরোহী 4 স্থানে পড়ে আছে। যিনি চালক ছিলেন, ওনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং ছোট চোখ দুটি খোলা, এবং কান দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে, এবং উনি স্পট ডেড। তার পাশেই ছোট্ট একটা ছেলে, বয়স আনুমানিক 6 বছর হবে। ওর মাথার মগজ বের হয়ে ছিটকে অন্য স্থানে পড়ে আছে, আর ওনার স্ত্রীর কান দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং উনিও স্পট ডেড হয়েছেন। আরেকজন 10 বছরের বালিকা ছিল, চোখে কালো গ্লাস, উনি ছটফট করছে। ততক্ষণ অনেক লোকজন জামায়াত হয়েছে। আমার বাবা আমাকে বলল, একে তুলে নাও, আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার আছে, ওনার বাড়িতে আমার কাঁধে তুলে নিয়েই পাচ্ছিলাম। অল্প কিছু দূর যাওয়ার পরে একটা ভ্যান পেলাম, তখন সেই ভ্যানে করে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম। ততক্ষণে মেয়েটি মারা গেছে। লাশটা যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানেই ভ্যানে করে নিয়ে গেলাম। যথারীতি পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো নিয়ে থানায় যা যা করার তা করলেন। ডক্টর আলিফ ভাই, মূল ঘটনা এখান থেকেই শুরু। এরপর আমি জমিতে গেলাম না, গায়ে অনেক রক্ত লেগেছিল, সেগুলো পরিষ্কার করে ফ্রেশ হলাম। জুম্মার নামাজ পড়ে এলাকার লোকজন আমার কাছে ঘটনা জানতে চাচ্ছিল। আমি সবাইকে বলে দিলাম যা যা হয়েছিল। এভাবে সারাদিন কাটলো। রাতে খেয়ে যথারীতি ঘুমাতে গেলাম। খুব ভয় হচ্ছিল। অন্ধকার রাত, ইলেকট্রিসিটি ছিল না তখন আমাদের গ্রামে। সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তো আমি আমার বাথরুম লাগার কারণে আমি টয়লেটের দিকে রওনা দিলাম। টয়লেটে প্রবেশ করলাম। টয়লেটে বসেই দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে ধাক্কা দিলাম, কিন্তু তার গায়ে হাত দিতেই সে উধাও। আমি ছুটেও পারলাম না। আমি আল্লাহকে ডাকছি, চিৎকার করছি। আমার ঘরের দিকে দৌড় দিয়ে দিলাম। চিৎকার করে করে মাকে ডাকলাম। মা আতঙ্কিত হয়ে আসলো এবং বলল, কি হয়েছে? আমি সব খুলে বললাম। মা আমাকে বলল, বাবা তুমি সেই মেয়েটাকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, তাই হয়তো কল্পনা করছো মনে মনে, তাই এটা তোমার মনের ভুল, এসব নিয়ে ভেবো না, ঘুমিয়ে পড়ো। যাই হোক, আমাকে তিনি পানি খাওয়ালো, তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু সেই ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। এভাবেই হালকা ঘুম চলে আসলো, কিন্তু পুরোপুরি ঘুমায়নি। হঠাৎ ভেতরটা হু করে উঠলো। চোখ খুলে দেখি আমার ঠিক উপরে বাঁশের বেড়ার সাথে সেই মেয়েটার লাশ ঝুলে আছে। আমি তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা এতটাই ভারী যে এক চুলও নড়তে পারছি না। চিৎকার করছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি কোনো উপায় না পেয়ে আমি ঝুলিয়ে থাকা সেই লাশটির দিক আর
তাকালাম না, আমি চোখ বন্ধ করে রইলাম আর আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু যতই মনে মনে পড়ছি ততই আমার শরীরটা রীতিমতো ভারী হচ্ছে। অনেক কষ্ট করে আয়াতুল কুরসি শেষ করলাম। আয়াতুল কুরসি শেষ করার সাথে সাথে আমার শরীরটা হালকা হয়ে গেল। উপরে তাকিয়ে দেখে সেই ঝুলন্ত লাশটিও নেই। মা বলে চিৎকার করার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিনের সুমধুর আজানের আওয়াজ আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করলাম। আর কাউকে না ডেকে শুয়ে এসে ভাবলাম এসব কি হচ্ছে আমার সাথে। এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাই এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। একটা সাদা পাঞ্জাবিওয়ালা লোক আমাকে এসে বলছে, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। ভুলেও যদি বলিস তাহলে সেদিন বুঝতে পারবি আসল মজাটা স্বপ্ন চলাকালীন। বাবার চিৎকার শুনে ঘুম ভাঙলো। আমার বাবা ডাকছে যে কাল জমিতে সার দেওয়া হয়নি, আজ দিব, চল আমার সাথে। আমি বাবাকে বললাম আমি অসুস্থ, যেতে পারবো না, আমি আর জমিতে গেলাম না। তাই আমার বাবা রাগ করে গেলেন না এবং আমাকে বললেন কাল খুব ভোরে যেতে হবে, আর এবার যেতে না চাইলে কপালে খারাপ কিছু আছে। ঘটনার পরের দিনও অনেক মানুষ অনেক কিছুই জিজ্ঞেস করলেন, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষভাবে দেখেছি। আমি যা দেখেছি সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমার সাথে যেসব ঘটনা ঘটেছে আমি ভয়ে কারোর সাথে শেয়ার করি। এলাকার লোকেরা খবর নিয়ে জানতে পারে লাশগুলো থানাতেই আছে। লাশগুলোর কথা মনে হলেই আরও বেশি ভয় পাচ্ছি। যা হোক, সেদিন রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম, কারণ গত রাতে কোনো ঘুমই হয়নি আর মাথায় বাবা একটা পেইন দিয়ে রেখেছে সকালে সার দিতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ, বাবা ডাকছে। এখনো উঠতে পারলে না? আমি বললাম বাবা আমি এখনো আসছি তো। বাবা চিৎকার করে জবাব দিল। আমি সামনে এগোলাম, তুমি তাড়াতাড়ি আসো। তখন কয়টা বাজে আমি জানি না। আমি খুব তাড়াতাড়ি করে উঠে বের হলাম। জ্যোৎস্না চারিদিকে, অনেক আলো। ভাবলাম অনেক সকাল হয়েছে, তাই বাবা ডেকেছে। এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছিলাম, কারণ জমিতে যেতে হলে দুর্ঘটনা কবলিত স্থানের পাশ দিয়ে যেতে হবে। তাই বাবার সাথেই যাব, কিন্তু না, বাবা নেই। রাস্তায় অনেক দূরে গেলাম, আর একটু সামনে সেই স্থান। ভাবছি বাবা আমাকে রেখে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেলেন। হাইওয়েতে উঠে অনেক জোরে দৌড় দিলাম। লক্ষ্য খুব তাড়াতাড়ি সেই ঘটনাস্থল অতিক্রম করতে হবে। দৌড়ানোর এক পর্যায়ে আমি ঘটনাস্থলের কাছে গেলাম। তখন পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা দিলে ধপাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আর উঠতে পারছি না। চোখটা বন্ধ করে পুরো শক্তি দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চোখ খুলতেই দেখি সেই 3টি লাশ। ছোট ছেলেটার মাথা মগজ বের হয়ে আছে, আর গাড়ি চালকের কান দিয়ে রক্ত, এবং চোখ দুটো খুলে আমার দিকে তাকাচ্ছে। আর সেই মহিলাটার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক সকালের অ্যাক্সিডেন্টের দৃশ্যের মতো। যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে আছে। আর সেই মেয়েটি অল্প নাড়াচাড়া করছে। ফিস ফিস করে আমার কানে কে যেন বলছে, যা এবার কাঁধে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যা, দেখি তোর কেমন ক্ষমতা। এসব শোনার পরে আমি আর আমার মতন মধ্যে নাই। আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে বাবা সার দিতে যাবে, কিন্তু আমাকে ডেকে আমার কোনো সাড়া না পেয়ে দরজা খোলা দেখেই একাই সাইকেল নিয়ে সার দেওয়ার জন্য জমিতে যায়, এবং আমাকে সেই স্থানে দেখে তাড়াতাড়ি করে সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে আসে, এবং অনেকক্ষণ চেষ্টার পর আমার জ্ঞান ফেরাতে সক্ষম হয়। আমি জ্ঞান ফিরতে দেখি বিছানায় শুয়ে ততক্ষণে বাড়ির অনেক কবিরাজ চলে এসছে। 5-6টা, যেহেতু আমাকে সেই স্থানে পাওয়া গেছিল তাই ব্যাপারটা অনেকটা সিরিয়াসলি নিয়েছিল। সবাই কিছুক্ষণ পর আমাকে কিছু খাবার খাওয়ালেন। আমার মার একটু সুস্থতা অনুভব করলাম। একজন কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, সব আমি তাকে জানালাম। তখন সব কবিরাজ মিলে সিদ্ধান্ত নিল তারা কাল নামাবে, যেহেতু যথারীতি একজন তুলারাশির ছেলে ম্যানেজ করলো। কবিরাজগণ বিভিন্ন মন্ত্র পাঠ করে তুলারাশি ছেলেটার গায়ে একটা জিন ভর করালো, এবং সেই ছেলেটা সব বলে দিল। ছেলেটা যা বলছে তা শুনে আমি অবাক। জিনদের টার্গেট ছিল সেই মেয়েটাকে মারার জন্য, কিন্তু তাকে মারতে গিয়ে তারা আরো 3জন মারা গেছে, যেহেতু মেয়েটা বেঁচে ছিল। আর আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ডাক্তার কাছে নিয়েছিলাম, তাই সেই জিন এটাকে ভালোভাবে নেয়নি। যদি কোনো কারণে বেঁচে যেত তাহলে তার টার্গেট মিস হয়ে যেত। সেই জন্যই সেই জিনটা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছিল। আর রাতে আমার বাবা আমাকে ডাকেনি, সেই জিনটাই আমাকে বাবার বেশ ধারণ করে ডেকেছিল আমাকে মারার জন্য, এবং জিনটা অনেক চেষ্টা করে আমাকে মারতে পারেনি। এরপর 6জন কবিরাজ পরামর্শ করে আমাকে একটা সূরা পাঠ করা পানি দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা আমি ফেস করিনি। এরপর থেকে আমাকে আর কেউ কখনো ডিস্টার্ব করেনি। যদি প্রচারের যোগ্য হয় অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ হাসান তারেক ভাই আপনার ঘটনার জন্য, এবং এই ঘটনাটা বেশ ভালো একটা ঘটনা, এবং আমি জানি না আমি কতটুকু ক্লিয়ার করে পড়তে পেরেছি এবং কতটুকু ক্লিয়ার করে সবাই শুনতে পেরেছে, তারপর চেষ্টা করছি। এই তো ছিল আজকের ঘটনাগুলো। আর আপনাদের কাছ থেকে আমার আশা থাকবে যে
আপনারা যারা সাপোর্ট করবেন আমাকে অবশ্যই ভালো করে সাপোর্ট করেন, যাতে আমি আপনাদের জন্য নতুন একটা সেট আপ দিতে পারি। যে সেট আপে যদি ভূত এফএম কন্টিনিউ না করে, তাহলে আমি যাতে আপনাদেরকে কিছু ঘটনা শোনাতে পারি। আমি কমার্শিয়ালি কিছু স্টার্ট করব না, অবশ্যই না। অবশ্যই আজকেরটা একটা ট্রায়াল ভার্সনের ঘটনা শেয়ার করা হলো আপনাদেরকে, এবং এই ট্রায়াল ভার্সনটাই দেখা যাক যে পরবর্তীতে এটার কোনো আপগ্রেডেশন আনা যায় কিনা, আপগ্রেড করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কিনা। কিছু মেসেজ পড়ি আপনার কাছে, আপনাদের জন্য, আপনারা যারা মেসেজ পাঠাচ্ছেন তাদের কিছু মেসেজ না পড়লেই না। নাফিজ ইমতিয়াজ ভাইয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা প্লিজ আর একটু বাড়িয়ে দিন। এটা নেক্সট দিন থেকে, আজকে তো শেষ হয়ে গেল। আরিফুর রহমান আলিফ ভাই, থ্যাঙ্কস অনেক, ইউ আর মোস্ট ওয়েলকাম। হারুনুর রশিদ হীরা, ইনশাল্লাহ ভালো হবে সব। আরিয়ান আহমেদ ভাই, ভূত এফএমকে আর হবে না, এটা আমি আগে বলেছি যে আমি দোয়া করছি ভূত এফএম যেন আবার শুরু হয়ে যায়। নাফিজ ইমতিয়াজ ভাই, আচ্ছা আমি কিন্তু বেশ ভালোই সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তাহাসিন এন আহমেদ লিখেছেন, আপনার ঘটনাগুলো অনেক ভালো, লাভ অ্যান্ড রেসপেক্ট ফর ইউ ব্রাদার। সামি লিখেছেন, ও মাই গড। ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন একজনকে রেফার করেছেন। মইনুর সাগর লিখেছেন, কাইন্ডলি জানাবেন নেক্সট লাইভ কি ফ্রাইডে হবে ভাইয়া? আলহামদুলিল্লাহ 179 জন লোক এই লাইভ দেখছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা শেয়ার করেছেন, যারা সবাইকে ইনভাইট করেছেন। সেলিম চাকিদার লিখেছেন, বেস্ট স্টোরি। নির্ঝরবনা লিখেছে, অনেক নাইস স্টোরি। মাহফুজ কাব্য, স্যার আপনার চেম্বারটা কোথায়? এইটা আসলে এইখানে না জিজ্ঞেস করলেই ভালো। তানজিলা হক রুশি লিখেছেন, নাইস স্টোরি। রিফাত ইসলাম হৃদয় লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা অভাব ছিল যা আজ সত্যি কিছুটা হলেও দূর হচ্ছে, আসলে চেষ্টা করছি ভাই আপনাদের দোয়ায়। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে আছেন। মোহাম্মদ বিন আলীর ভাই, 2020 জানুয়ারির 1 তারিখ একটা এপিসোড হয়ে যাক, আমি আই উইল ট্রাই মাই বেস্ট ভাইয়া। নেক্সট কবে এটা আমি নেক্সটই জানিয়ে দিব, তবে অ্যাটলিস্ট জানুয়ারি পর্যন্ত এটা ফিক্স থাকছে না যে কবে করছি। এইটা একটা সাডেন নোটিসই আপনারা জেনে যাবেন যে আজকে ভূত এফএম হবে, মানে ভূত এফএম এর মতো একটা প্রোগ্রাম বা লাইভ করতে চাচ্ছি, এটা আপনারা জেনে যাবেন। তো আমার তরফ থেকে বাবু ভাইয়ের ঘটনাটা আপনার নেক্সট 3 জানুয়ারি মেবি হবে। আমি চেষ্টা করবো এই প্রোগ্রামে থাকার জন্য, আর আমাকেও সেখানে পাবেন, এবং বাবু ভাইয়েরটাও শুনবেন ঘটনা। তারও অনেক ঘটনা আছে, তারও অনেক মানুষ ঘটনা পাঠায়, এবং তার প্রেজেন্টেশন অনেক ভালো হবে এতটুকু আমার বিশ্বাস। এবং বাবু ভাইয়ের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকছে যে তিনি যেন ভালো করে আপনাদের কাছে ঘটনা প্রেজেন্ট করতে পারে, এবং তাকেও আপনারা ঘটনা দিয়ে অবশ্যই হেল্প করবেন, যাতে যারা আপনারা ঘটনা পাঠাতে চান যে বাবু ভাই ঘটনা পড়ুক, বাবু ভাইকেও পাঠিয়ে দেবেন। আমার এটা আমি বলছি আর কি। এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে। যদি কোনো আপগ্রেডেশনের জন্য কোনো অ্যাডভাইস থাকে, অনেকেই ভালো অ্যাডভাইস দিচ্ছে, আমি ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে অনেক ধন্যবাদ যারা অ্যাডভাইস দিচ্ছে, নতুন অ্যাডভাইস আমি সবসময় আমলে নিব। আর যারা আমার ঘটনা বলা পছন্দ করছেন না, বা আমার পেজে লাইভ শুনতে পছন্দ করছে না, তারা অ্যাটলিস্ট মানে না থাকলেও কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভয় পেতে থাকবেন। আমার নেক্সট ভূত এফএম এর নেক্সট ভয়ঙ্কর ঘটনা লাইভে শেয়ার করার জন্য নেক্সট টাইমে আমি আবারও আপনাদেরকে সকালবেলায় কোনো একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা যারা পারবেন নিজেদেরকে নিকটাত্মীয়, আশেপাশের ফ্রেন্ড লিস্টে সবার কাছে আমাদের পেজটা শেয়ার করবার জন্য, যারা জানে না যে ডক্টর আলিফের পেজ কোনটা বা আমার পেজ কোনটা, তারা হয়তো জানলে এখানে কিছু ঘটনা শোনার জন্য আসতেও পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম আজকের জন্য।